আলগা করো গো খোপার বাঁধন দিল वही मेरा फंस गई फंस गए অনেক সুন্দর কাজী নজরুল ইসলামের গান, তাই তো? হ্যাঁ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, সময় টেলিভিশনে গান গল্প আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ের তরুণ উদীয়মান সঙ্গীত শিল্পী অনিরুদ্ধ শুভ। আজকে তার সঙ্গে আড্ডা দেব, গল্প করব, গান শুনবো। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। শুরুতে আপনার সঙ্গে আরো দুজন সহকর্মী আছে বলতে গেলে, তাদের পরিচয়টা একটু আপনার থেকে জেনে নিতে চাই। এরা দুইজন আমার খুবই প্রাণের, আমার ছোট ভাই। ওরা আমার সাথে বাজায় সবসময়। গিটারে আছে এই পাশে আরাফাত এবং কাহনে পারকাশন প্লে করছে প্রান্ত। আচ্ছা, সাথে যে স্পেশাল যন্ত্রটার নামটা কি জানতে চাই? চাইমস অথবা চাইমবেল। চাইমস অথবা চাইমবেল, তাই তো? আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর ঝঙ্কার। হ্যাঁ, যাই হোক, তারপর আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে? গান কেমন চলছে? ব্যস্ততা টুকটাকভাবে শুরু হচ্ছে, যেহেতু আমার কেরিয়ারের স্টার্টিং পয়েন্ট মাত্র। তো আহামরি লেভেলের ব্যস্ততা তো অবশ্যই যায় না। এই যখন আপনার মতো কিছু ভালো মানুষ, সবাই টিভির মতো কিছু চ্যানেল আমাকে যখন ডাকে, তখন আসলে খুবই নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে যে পরিশ্রমটা এত বছর করে এসেছি সেটা কিছুটা ফল দেওয়া শুরু করেছে। তো এবং এই যে আপনার হাসি যখন দেখি, এরকম আসলে খুব ভালো লাগে যে এই মানুষগুলোর সামনে বসে থেকে গান গাই এবং আপনাদের মাধ্যমে যখন পুরো দেশ বা দেশের বাইরে আমাকে সবাই দেখবে, আমার গানগুলো শুনবে। তো সেই জায়গা থেকে এটা ব্যস্ততা নয়, এগুলো খুব সৌভাগ্য মনে হয় যে কাজ করে যাচ্ছি বা কাজ করতে পারছি। আচ্ছা, পরিশ্রমের ওই যে ফল পেতে যাচ্ছেন বলছেন, যে কিছু কিছু হলে পাচ্ছেন, কিন্তু এই পরিশ্রমের শুরুর গল্পটা ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। সে কোথা থেকে কিভাবে শুরু হলো? শুরুটা পরিবার থেকে। বাবা গান করতেন, ফুপি গান করতেন। কি গান করতেন তিনি? উনি সব ধরনের গানই করতেন। আমার বাবার একটা ব্যান্ড ছিল, বৃহত্তর ময়মনসিংহের প্রথম যে কমার্শিয়াল ব্যান্ড অ্যামিউজ, ওইটা আমার বাবার ফাউন্ড করা এবং দীর্ঘ 20-25 বছর উনি রান করেছেন। তো এখন ব্যস্ততার জন্য করা হয়ে ওঠে না। তো আমার মিউজিক শেখা, গান শেখা এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমার বাবার কাছ থেকেই শেখা। উনি আমাকে পরবর্তীতে বিভিন্ন ওস্তাদের কাছে বিভিন্ন সময় পাঠিয়েছেন আমাকে নিজেকে আরেকটু দক্ষ করে নেওয়ার জন্য। বাট সর্বোপরি গানটা ফ্যামিলি থেকে আসা, মানে হচ্ছে পৈতৃক সূত্রে বলতে গেলে অনেকটা গানের জগতে আসা। আচ্ছা, তো মানে ছোটবেলায় বড় হয়েছেন কি ময়মনসিংহে? স্কুল কলেজ সবকিছু? হ্যাঁ, আমার স্কুল কলেজ আমার দাদা বাড়িতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। সেখানে আমার স্কুল শুরু। কলেজ লাইফটা কাটে হচ্ছে কুমিল্লাতে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যাই। ওখান থেকে দেশের বাইরে চলে যাই মালয়েশিয়াতে। সেখান থেকে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে দেশে আসা, এরপর মিউজিকের সাথেই। তো দেশের বাইরে যখন ছিলেন গান চর্চা ছিল? চর্চাটা ছিল না, বাট পারফর্ম করতাম। ওইখানে পার্ট টাইম জব করার সুযোগ হতো। তো নিজের টাকা দিয়ে প্রথমে একটা কিবোর্ড কিনি ওইখানে।
শুরু হয়, আর তার দেশ থেকে টিম যেত, বিভিন্ন সেলিব্রিটি সিঙ্গাররা যেত। তো এখানে সেলিব্রিটিদের আগে কিছু পারফরমেন্সের স্কোপ থাকতো, তো যেহেতু গাইতাম, এখানে কমিউনিটি ছিল, কিছু মানুষ এখানে আমাকে সাপোর্ট দিত, তো তারা সুযোগ করে দিত, গাইতাম ওখানে গান। আচ্ছা, একটা প্রশ্ন করবো, তারপর আবার গানে চলে যাবো। কোন ধরনের গান বেশি পছন্দ আপনার? শুরু করলাম নজরুল সঙ্গীত দিয়ে, তো জায়গাটা অবশ্যই বুঝতে পারছেন, আমি সেমি ক্লাসিক্যাল গানের দিকে আমার একটু ঝোঁক বেশি, আধুনিক গাইতে পছন্দ করি, মেলোডিয়াস গানগুলো। এছাড়া বাংলা যে কোনো ধরনের গান আমার। কিন্তু এই মুহূর্তে যদি আমি একটা গান শুনতে চাই সুন্দর, কোন গানটা শোনাবেন আপনি আমাকে? বাংলার প্রাণ একটি ফোক গান দিয়ে আসি তাহলে। ফোক গান, ঠিক আছে, ওকে, ফোক গান শুনে আসছি আবার। আরে কইও রে ভ্রম, আমার কৃষ্ণ রে বোঝাইয়া, আমি রাধা মইরা যাইমু, আমার কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। এক মনে গাইছিলেন, যদি ভুল না করি। শুধু যে গান গাইতে পারেন তা তো না, আরো অনেক প্রতিভা আছে মনে হয়। প্রতিভা তো নয়, প্র্যাকটিস করেছি হয়তো, বা সেই জন্য কিছু জিনিস আল্লাহ হেল্প করেছে তখন। আমি দেখেছি যে আপনি অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। কি কি বাজাতে পারেন আপনি? চেষ্টা করি আমি, পিয়ানো, কিবোর্ড, টুকটাক গিটার বাজাই, ড্রামস বাজানোর চেষ্টা করি, তারপর ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের হারমোনিয়াম, তবলা, বাজা আছে, চেষ্টা করি আর কি বাজানোর। সবই তো পারেন বাজাতে, মানে এতগুলো শিখলেন কেমনে? আমার তো গিটার বাজাতে গেলে দম বন্ধ হয়ে যায়। এতগুলা শেখা আসলে প্রয়োজনই নিজের। যখন গান গাওয়া শুরু করলাম তখন মনে হলো যে কম্পোজার হতে হবে, নিজেকে একজন প্রতিষ্ঠিত করতে হলে। কম্পোজিশন শিখতে গিয়ে দেখলাম আগে যেটা হতো যে আমাদের আগের দিনে যেভাবে মিউজিক হতো, যে স্টুডিওতে একজন মিউজিক ডিরেক্টর থাকতেন, গুণী মানুষ, তিনি মিউজিশিয়ানদেরকে ডাকতেন, সবাই এসে বাজিয়ে দিয়ে যেত। বাট কালের বিবর্তনে এখন তো আমরা একটা স্টুডিওতে, হোম স্টুডিওতে রূপান্তরিত হয়েছে, এবং সেখানে একজন কম্পোজারের সবগুলো ইনস্ট্রুমেন্ট জানতে হয়, বা সেই ইনস্ট্রুমেন্টের প্লেয়িং সম্পর্কে তার ধারণা থাকতে হয়, ইনস্ট্রুমেন্টটা কীভাবে বাজছে, না হলে কম্পোজার কখনোই সেই মিউজিক প্রোডাকশনটা করতে পারবে না। তো সেটার তাগিদে আসলে নিজেকে আস্তে আস্তে, কোনো প্ল্যানিং করে শেখা ব্যাপারটা ঠিক এরকম না, প্রয়োজনে বা অভ্যস্ত হতে হতে ওরা হেল্প করতো। যেমন আমি গিটার তেমন বাজাতে পারতাম না, আরাফাত বসছে, আরাফাতে বললাম এই কর্ডটা কীভাবে ধরতে হয়, ও শিখাচ্ছে, প্রান্তকে জিজ্ঞেস করি ড্রামসের এই প্যাটার্নটা কীভাবে বাজাতে হয়। তো শেয়ারিং আসলে ইচ আদার। একের ভিতর সব হয়ে গেছে এখন আপনার। ট্রাই করতেছি। আচ্ছা, মাঝে আমি যদি ভুল না করি, করোনার সময় আপনি কোথায় ছিলেন? বাসায় বলতে কি বাংলাদেশে ছিলেন? ঠিক করোনার পরপরই আপনার একটা গান খুব মানুষ দেখেছিল, শুনেছিল। হ্যাঁ, কোনটা সেটা? যে গানটি দিয়ে আসলে আপনার সাথে আমার পরিচয়। হ্যাঁ, এবং এই গানটা আমার নিজের খুব পছন্দ। এই অবেলায় মানে আমি দেখলাম যে আপনি একটা ঘরে এক কোণায় বসে, আমার স্টুডিওতে বসে আমি একা একাই ছিলেন, মনে রুমে কেউ ছিল না, আমি এমনি জাস্ট পিয়ানো বাজিয়ে আমি একটা গানটা এমনিতেই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে ছেড়েছিলাম। দেন হালকা ইউটিউবে বা ফেসবুকে একটু সাড়া পেয়েছিল, কিছু মানুষ কেমন রেসপন্স পেয়েছিলেন কেমন ওই গানটায়? আলহামদুলিল্লাহ সত্যি করে বলবেন, খুব ভালো। আপনাকে কারা কারা নক দিয়েছিল, কে কি বলেছিল? আমি ওই গানটার ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট আছে। রেসপন্সের ব্যাপারটা যেটা হচ্ছে যে শর্টকাটে বলে ফেলি, ওই গানটার কারণে আজকে সময় টিভি দেখে আমি বসে আছি।
মানে এমন তো না যে আপনাকে আমি এখানে এনেছি, আমি যদি ভুল না করি আপনি অনেক রিয়েলিটি শোতে যাচ্ছেন, অনেক প্রোগ্রামে লাইভ শো করছেন বিভিন্ন চ্যানেলে, এমন না যে আমার এখানে এসেছে, কিন্তু ওই গানটা আসলে অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশের বিভিন্ন যারা গুণী শিল্পীরা আছেন তাদের পছন্দ হয়েছে, তারা শেয়ার করেছেন তাদের প্রোফাইলে। তো এগুলোর থেকে বড় পাওয়ার কি হতে পারে যখন একটা গান মানুষের ভালো লাগে এবং শিল্পীদের স্পেশালি ভালো লাগে। অডিয়েন্স তো অবশ্যই আমাদের ভালোবাসার জায়গায় সবসময় থাকে, বাট একটা শিল্পীর গান যখন অন্য শিল্পীরা পছন্দ করে তখন কিছুটা সার্থক মনে হয় নিজেকে। তাহলে ওই গানটা একটু যদি প্রথম কলি শুনে আসি। ওকে, কোন গানটা সেটা? এই শিরোনামহীনের এই অবেলায়। ঠিক আছে। ঘুমে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয়ে যখন, একা একা শুধু অকারণে ঝড়ে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই, অবাক জোছনায় পরাত তবু সাজাই, এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যাই, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়, এই অবেলায় তোমারই আকাশে নীরব বসে ভেসে যাই, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সেই কত কালার হাতে হাত বেলায়, কত কালার ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়। এই গানটা আমি বলবো যে আমাদের এই প্রজন্মে যারা আছে, ব্যান্ড সঙ্গীত যারা শুনে, আমার প্রত্যেকের কাছেই খুবই পছন্দের একটা গান। অনেকদিন পর বাংলা ব্যান্ড সঙ্গীতে এরকম একটি গান আসছে, এটা বিপ্লব ঘটায় আসলে। এই গানটা আমি আমার কনসার্টগুলোতে আমি কভার করার চেষ্টা করি। অবশ্যই শিরোনামহীনের প্রতি সম্মান এবং ভালোবাসা রেখেই সবসময় আমি নিজে একজন শিরোনামহীন ফ্যান। তো শিরোনামহীন ফ্যান যারা আছে তারা যখন আমার সাথে গলা মেলায়, লাইক আমার সামনে যখন 2000-5000 অডিয়েন্স থাকে, তারা যখন এই অবেলায় জায়গাটা আমার সাথে গায়, আমার গাইতে হয় না আসলে, ওরাই গায়। এবং আমি নিজেও শিরোনামহীনের মানে কনসার্টে শুধুমাত্র এই গানটা শোনার জন্য যাই, অনেস্ট অপিনিয়ন আর কি। কিন্তু এই যে এখন যে বললাম না ব্যান্ড সঙ্গীতের কথা যেহেতু উঠলো, আপনাকে যদি বাংলাদেশে বাংলা ব্যান্ডের মধ্যে আপনার পছন্দের কাদের গান আপনার ভালো লাগে বাংলা ব্যান্ডের? সবার 90s এর সময় থেকে আমার ফেভারিট ব্যান্ড সোলস, মাইলস, শিরোনামহীন তো চলে আসলো এখানে। রিসেন্ট যারা আছে তাদের মধ্যে শিরোনামহীনের গান খুব পছন্দ, ভাইকিংসের গান আমার ভালো লাগে। আর যেটা বলতে হয় যাকে দিয়ে শুরু আমাদের ব্যান্ড সঙ্গীত, বাংলা পপ সম্রাট আজম খান, ওনার বেশ কিছু গান আমার পছন্দ, বিশেষ করে পাপড়ি গানটা আমার নিজের খুব ভালো লাগে। আচ্ছা, আর এমনিতে অন্যান্য যে বাংলাদেশে এই মুহূর্তে সঙ্গীত শিল্পী তো অনেকেই আছে, একসময় তো হাবিব ফুয়াদরাও ছিল বা এর আগেও ছিল, সব কিছু মিলে যদি বলি কাদের গান ভালো লাগে আপনার? হাবিব স্যার, ফুয়াদ স্যার, বেয়ন দ্য টপ, তারা বাংলাদেশে এসে বাংলাদেশের মিউজিকের যে সাউন্ড সেটা তারা চেঞ্জ করে দিয়েছেন। তো তাদের দেখে আসলে আমাদের গান শোনা, শিখে ওঠা যে কিভাবে গান কম্পোজিশন করতে হবে বা সাউন্ডটা কীরকম হওয়া উচিত। যদিও আমরা তো তাদেরকে এখন পর্যন্ত, আমরা নতুন যারা আছি তাদেরকে ক্রস করার তো প্রশ্নই আসে না। তাদের সাউন্ড এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক। ইমরান স্যারের গান খুব ভালো লাগে, হৃদয় খান স্যার আছে, আরিফিন রুমি স্যার, সবাইকে পছন্দ। এখন প্রীতম স্যার করছেন। তো তারা সবাই আমার সিনিয়র এবং কাউকে আমি বলবো না যে আমার কাউকে ভালো লাগে না। না, কিন্তু যেহেতু ফুয়াদ হাবিবের কথা বলছিলেন যে তারা একটা সময় এসে বাংলাদেশের মিউজিকের সাউন্ডটা চেঞ্জ করে দিয়েছেন, এই ফুয়াদ হাবিবের পরে কি আর আসলে চেঞ্জ হয়েছে? সেই একটা ধাপের পরে তো মনে থেমে গেল না, পিছিয়েছে না এগিয়েছে? কারণটা হচ্ছে যে আমরা যারা মিউজিক শুরু করেছি প্রোডাকশন, আমরা সবাই আসলে তাদেরকে দেখেই ফলো করছি। তো
তো এখন আমরা ট্রাই করছি আগে তাদের মতো সাউন্ডটা তো আমাদের ক্রিয়েট করতে হবে। তো হাবিব স্যার এবং ফুয়াদ স্যারের মতো যখন সাউন্ড করতে পারবো তারপর না আমরা চিন্তা করবো যে আচ্ছা এর বাইরে কী করা যায়। তো আমি সম্ভবত আমি যদিও ভুল হতেও পারি, তবে আমার মনে হয় না এখন পর্যন্ত হাবিব স্যার বা ফুয়াদ স্যারের সাউন্ড বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ক্রস করতে পারছে। তো পারলে হয়তো বা নেক্সট কেউ আসবে, বাট আমি এখনও তাদের উপরে এখন পর্যন্ত আমি কাউকে আমার দৃষ্টিতে হয়তো বা মনে হবে না। আচ্ছা, আপনার তো আরো প্রতিভা আছে, আপনি মৌলিক গান করছেন, সিনেমায় প্লেব্যাক করেছেন। হ্যাঁ, নাটকে এবং সিনেমায় এবার যদিও প্রথম। হ্যাঁ, কিন্তু নাটকে প্রচুর হয়েছে। নাটকে প্রচুর গান করেছি। সিনেমার গানটাকে আপনার লেখা শুরু করাই ছিল? হ্যাঁ, সিনেমার গানটা আমার এত লেখা। কিছু কখন মানে করেন কখন? এই যে আপনি করোনা প্রসঙ্গটা কিছুক্ষণ আগে টানলেন, আসলে আমি যে গানটা গেয়েছি মুভিতে, এই গানটা করোনার টাইমে না আমরা যখন খুব বন্দি অবস্থায় বা বন্ধ অবস্থায় ঘরে ছিলাম, তখন আমার মাথায় দুইটা লাইন আসে যে আমরা আমাদের প্রিয় মানুষ বা কাছের মানুষের সাথে তো দেখা করতে পারতাম না, ঘরে বসে থাকতে হতো। তো দুইটা লাইন ছিল এরকম যে, তুই আসবি কবে অবশেষে, আমার শরীর হৃদয় ঘেঁষে, একটু হেসে বসবি পাশে যেদিন। তো মানে একটা প্রিয় মানুষের কাছে পাওয়ার আকুলতা, আমরা তো তাকে কাছে পাচ্ছি না। তো এই লাইনটুকু শুধুমাত্র আমার এই গানে লেখা ছিল, ওইটা আমি শ্যুটটাও করে রেখেছিলাম। দেন যে রিয়েলিটি শোতে ছিলাম ওইখানে এসে একটি গান আমি কমপ্লিট করে এই গানটাকে আমি একটা পূর্ণাঙ্গ রূপ দিই। লাকিলি আল্লাহর রহমতে এই গানটি একটা মুভিতে সিলেক্ট হয়। এবার ঈদে যে মুভিটি মুক্তি পেল, আগন্তুক, পূজাচেরি এবং শ্যামল মাওলা ভাই অভিনীত, সমুন্দর ভাইয়ের পরিচালনায়। আচ্ছা, তাহলে ওই গানটা কেন শুনবো না? আমি তো গাইতে চাই, আপনার সুর করে আপনার গাওয়া এই গানটাই শুনে আসি, মৌলিক গান, তাই তো? হ্যাঁ, এই গানটা আমি খুব রিসেন্ট সম্ভবত আমি নমিনেশন পেয়েছি। বাকিটা নমিনেশন কিসের জন্য? বেস্ট ডেবিউট প্লেব্যাক সিঙ্গার। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট রইলো। সো আমরা এখন গানটা শুনে আসি, ঠিক আছে? মৌলিক গান। তোকে একটু ছোঁবো বলে, আরে চোখ মুখের আদলে, তুই আছিস দূরে